হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 2 পেপারটি রয়েছে, বা তোমরা যারা পাশে বা জেনারেলে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এমডিসি 2 পেপারটি রয়েছে বা এমএন 2 পেপারটি রয়েছে বা সিসি 2 পেপারটি রয়েছে, প্রাচীন বিশ্ব সভ্যতার বিকাশ ও বিবর্তন, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য, অথবা এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে নব্য প্রস্তর যুগের বিপ্লব। তা এই প্রশ্নটি নিয়ে আমি বিশদে আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরব। দেখো, তোমাদের এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর সাজেশন আমার চ্যানেলে আমি ইতিমধ্যে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এবং সাজেশন অনুযায়ী যেসব প্রশ্নের উত্তর আমি এখনো দিতে পারিনি, তা আগামী খুব দ্রুত তোমাদের সামনে একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তার উত্তরগুলো আমি নিয়ে আসবো। তাই আমার এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো শুরু করা যাক। ক্লাসের মূল আলোচনার বিষয়টি একবার বোর্ডে দেখে নিই। সিইউ বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল সেকেন্ড সেম ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা সিসি 2 বা এমএন 2। এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য 20 নম্বরের জন্য আসতে পারে, বা 10 নম্বরের জন্য পাশে যারা পড়ছো তোমাদের 10ও আসতে পারে, 20তেও আসতে পারে। আবার অনার্সে তোমরা যারা পড়ছো তোমাদের কিন্তু এটা 20তে আসতে পারে। আবার এই নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্যের ভিতরে আরেকটা পার্ট আছে, সেই পার্টটি হচ্ছে এই যে নব্য প্রস্তর যুগের বিপ্লব। এটাকে বিপ্লব বলা হয়। তা এই নব্য প্রস্তর যুগের বিপ্লব এটি 10 নম্বরের জন্য আসতে পারে পাশের, আবার 5 নম্বরের টিকা প্রশ্ন হিসেবেও আসতে পারে। তাহলে বোঝাই যাচ্ছে প্রশ্নটি ইম্পর্টেন্ট। এই কারণে তোমাদের যে সাজেশন আমি দিয়েছি, সেই সাজেশনের প্রথম প্রশ্ন, একেবারে এক দাগের প্রথম প্রশ্নটাই রয়েছে কিন্তু এই নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য বা নব্য প্রস্তর যুগের বিপ্লব। তো দেখো, নব্য প্রস্তর যুগ মানে নতুন পাথরের যুগ। তা পাথরের যুগকে 3 ভাগে ভাগ করা হয়েছে: প্রাচীন পাথর, মধ্য পাথর এবং নব্য পাথর। আবার এক একটি পাথরের যুগ অনেক দিন ধরে চলেছে, তাই সেগুলিরও আবার অনেকগুলি উপপর্বে ভাগ আছে। যেমন তোমাদের একটা টিকা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে যে উচ্চ পুরাপ্রস্তর যুগ ও নিম্ন পুরাপ্রস্তর যুগ, এর মাঝে রয়েছে মধ্য পুরাপ্রস্তর যুগ। অর্থাৎ এই যে প্রাচীন পাথরের যুগ, তারও আবার 3টি ভাগ রয়েছে। দেখো, এককোষী অ্যামিবা থেকে মানুষের উৎপত্তি হয়েছে। দীর্ঘ বিবর্তনের যাত্রাপথ ধরে মানুষের বানর থেকে মানুষের জন্ম, কিন্তু মানুষের দীর্ঘ বিবর্তনের ভিতর দিয়ে এই যে মানুষের বিবর্তনের ইতিহাস, এটিও কিন্তু একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের, এবং সাজেশনে 2 নম্বরে এই প্রশ্নটি রয়েছে। অর্থাৎ আমি এর পরের যে ক্লাসটি তোমাদের জন্য দেব সেটি হচ্ছে কিন্তু এই মানুষের বিবর্তনের ইতিহাস। তো এখানে সংক্ষেপে এটাই বলার যে এককোষী অ্যামিবা থেকে দীর্ঘ বিবর্তনের যাত্রাপথ অতিক্রম করে মানুষ আজকের এই আধুনিক মানুষের এসে পৌঁছেছে। এর মধ্যে মানুষের অস্ট্রোলোপিথেকাস, হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো সাপিয়েন্স সাপিয়েন্স মানে দণ্ডায়মান মানুষ, বুদ্ধিমান মানুষ, মেরুদণ্ডী মানুষ, এরকম বিভিন্ন পরিবর্তন হতে হতে মানুষের শরীরে বিভিন্ন রকম পরিবর্তন হতে হতে আজকের আধুনিক যুগের মানুষ এসে দাঁড়িয়েছে। এই মানুষ বনে জঙ্গলে পশুর সাথে বাস করতো একসাথে, এবং বনের পশুকে হত্যা করে তারা তাদের ক্ষুধা নিবারণ করত, এবং যখনই খিদে পেত তখন তারা শিকার করে খেত। এবং এই শিকার করতো তারা প্রথমে দলবদ্ধভাবে, বা পরে হয়তো একাকীও তারা শিকারে অভ্যস্ত হয়ে উঠেছিল। এখন শিকার করতো কিভাবে? একটা পশুকে তারা হত্যা করতো কিভাবে? পাথর ছুঁড়ে হত্যা করত। তা প্রথমে বড় বড় পাথর তারা পশুর দিকে ছুঁড়ে মারত, পরে সেই পাথরের আকৃতিটা অনেকটা মাঝারি আকারের হয়, যাতে কোনো একজন ব্যক্তি সেটা ছুঁড়তে পারে। তারপরে সেই মাঝারি আকারের পাথরটি একটু ঘষে মেজে সেটাকে একটু ধারালো অস্ত্রের আকার দেওয়া হলো। তারপরে সেই ধারালো অস্ত্র মানে পাথরের অস্ত্রটি, আয়ুধ বলা হয় এটাকে, সেই আয়ুধকে মানে পাথর নির্মিত অস্ত্র, তাকে আরো বেশি ঘষা মাজা করে, আরো বেশি তীক্ষ্ণ সুচালো ধারালো করে আধুনিক অস্ত্রের রূপ দেওয়া হয়। তো এই পাথরটা মানুষ বহুদিন ধরে ব্যবহার করে, এবং এই যে পাথরেরও অস্ত্রের যে বিবর্তন, সেটা কিন্তু একদিনে হয়নি। দীর্ঘদিন, হাজার হাজার বছর, লাখ লাখ বছর ধরে মানুষের প্রচেষ্টার ভিতর দিয়ে এই পাথরের হাতিয়ারে পরিবর্তন এসেছে। তা মানুষ এই যে দীর্ঘদিন বনে জঙ্গলে ছিল, এই সময় মানুষ কোনো কিছু, মানুষের ইতিহাস জানা যায় না,
কারণ মানুষ এই সময় লিখতে পড়তে জানতো না, ফলে তাদের লেখা কোনো কিছু আমরা পাই না। তাদের যেসব হাড়গোড়, তাদের পাথরের যেসব অস্ত্রপাতি কিছু কিছু জায়গায় পাওয়া গেছে, যেমন ভারতবর্ষে সোয়ান নদীর তীরে পাওয়া গেছে, যাকে আমরা সোয়ান সংস্কৃতি বলি। তো সেই রকম বিশ্বের বিভিন্ন জায়গায় এই প্রাচীনকালের মানুষের ব্যবহৃত, মানে এই আদিম যুগের মানুষের ব্যবহৃত জিনিসপত্র পাওয়া গেছে, যেগুলো গবেষণা করে তাদের সম্পর্কে যেটুকু জানা যায়। কিন্তু এক কথায় দেখলে দেখা যাবে যে এই আদিম মানুষের ইতিহাস আমাদের কাছে ধোঁয়াশা। প্রায় 2.5 লক্ষ বছর মানুষ এইভাবে বনে জঙ্গলে কাটিয়েছিল, কিন্তু এই 2.5 লক্ষ বছরের ইতিহাস আমরা জানতে পারি না। তাই এই যুগটাকে বলা হয় প্রাগ ঐতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগের আগে, অর্থাৎ প্রাগ ঐতিহাসিক যুগ, বা এই যুগটাকে বলা হয় অন্ধকারাচ্ছন্নের যুগ, কারণ এই যুগের ইতিহাস অন্ধকারে ঢাকা। এই যুগের মানুষের ব্যবহৃত এই পাথরের হাতিয়ারের বিবর্তন লক্ষ্য করে ঐতিহাসিকেরা এই যুগটাকে বলেছেন পাথরের যুগ। কারণ মানুষের 2.5 লক্ষ বছর ধরে মানুষের একটাই অবলম্বন, পাথরের হাতিয়ার। তাই মানুষ এই পাথরের হাতিয়ারকে সবসময় ব্যবহার করত, এটাকে লক্ষ্য করে এই যুগটাকে বলা হয় পাথরের যুগ বা স্টোন এজ। এখন এই পাথরের যুগে বিভিন্ন পরিবর্তন এসেছে, বিভিন্ন সময় 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 1000 বছর ধরে ধরে একটু একটু করে কিন্তু পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনটাকে লক্ষ্য করে আবার এই পাথরের যুগটাকেও 3 ভাগে ভাগ করা হয়: প্রাচীন পাথর, মধ্য পাথর এবং নব্য পাথর। নব্য পাথরের যুগে এসে, অর্থাৎ মধ্যপ্রস্তর যুগের পরে নব্য পাথর, নব্য পাথরের যুগে এসে যেটা সব থেকে বড় পরিবর্তন আসে পাথরের হাতিয়ারে। পাথরের হাতিয়ারগুলি এই সময় অনেক বেশি ধারালো, সূচালো, তীক্ষ্ণ হয়ে ওঠে, অনেক মসৃণ হয়ে ওঠে, অনেক সুন্দর সুন্দর হাতিয়ার তারা তৈরি করে, যেমন হাত কুটার, হ্যান্ডেক্স বলা হয় এটাকে, হাত কুঠার বা হারপুন, মাছ ধরার জন্য হারপুন, বড়শি বা ছুরি, ব্লেড পর্যন্ত তারা তৈরি করেছিল, কুড়ুল তৈরি করেছিল, ভারী দা তৈরি করেছিল, বর্ষা তৈরি করেছিল তারা এইসব পাথর দিয়ে। এবং এই সময় পাথর, কোনো একটা হাতিয়ার তৈরি করাতে শুধুমাত্র পাথর দিয়ে নয়, পাথরের পাশাপাশি পশুর হাড় দিয়েও কিন্তু তারা অস্ত্র বানিয়েছে। অর্থাৎ অস্ত্রগুলি তৈরি হয়েছে মিশ্রিতভাবে। তারা হয়তো হাতলটা কোনো পশুর হাড় দিয়ে বানানো। তো এইভাবে এই যুগে প্রধান যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে কিন্তু এই সময়ে পাথরের হাতিয়ারে একটা ব্যাপক অগ্রগতি ঘটে। অস্ত্র তৈরির যে প্রযুক্তি, যে টেকনিক বা টেকনোলজি, তাতে একটা অভূতপূর্ব পরিবর্তন আসে। এবং সেই পাথরের হাতিয়ারের সাহায্যে তারা মাটি খুঁড়ে, বীজ বুনে তারা চাষবাস শেখে। এক্ষেত্রে মেয়েরা প্রথমে এই বিভিন্ন গাছের যে দানা বা খাদ্য শস্য, মানে শস্য দানা, সেগুলোকে তারা খাদ্য হিসাবে গ্রহণ করার জন্য তারা সংগ্রহ করে এবং সেগুলো পরে মাটিতে ছড়িয়ে দিয়ে সেখান থেকে চারা গাছ হয় এবং সেই চারা গাছেও তাকে আবার ফলন ফলে, আবারও সেখানে কিন্তু বীজ উৎপন্ন হয়। এটাকে লক্ষ্য করে মেয়েরাই প্রথম কিন্তু সভ্যতার ইতিহাসে চাষবাস শিখেছিল এবং তারাই কৃষিকাজের প্রচলন করে। এখন এই কৃষিকাজ প্রচলন করতে গেলে, মানে যে জায়গায় তারা এই চাষবাসটা করবে, সেখানে বন্য পশু আসতে পারে, এসে সেই জায়গাটা নষ্ট করে দিতে পারে, সেই চাষের ক্ষেত্র। এই জন্য চাষের ক্ষেত যেখানে বানানো হলো, সেই জায়গায় সেই ক্ষেতকে পাহারা দেওয়ার জন্য তার পাশেই তারা একটা জায়গায় আশ্রয় বানালো, লতা পাতা দিয়ে, কাঠকুটো দিয়ে তারা একটা ঘর বানালো ওই চাষের জমিকে পাহারা দেওয়ার জন্য। সাধারণত এই চাষের জমিটা তৈরি হয়েছিল নদীর ধারে, কারণ নদীর জল এই চাষের কাজে লাগানো হতো, নদীর জল তারা পান করতে পারত এবং নদী থেকে তারা মাছও শিকার করে খেতে পারত। তাই প্রাচীন বিশ্বে যত সভ্যতা গড়ে উঠেছে নদীর ধারে গড়ে উঠেছে, যেমন সিন্ধু সভ্যতার কথা বলা যায়, সিন্ধু নদীর তীরে গড়ে ওঠে। তাই এই সভ্যতাকে বলা হয় নদী মাতৃক সভ্যতা। নদীকে তারা মায়ের মতো জ্ঞান করত এবং নদীর ধারে তারা এই কৃষি ক্ষেত্রগুলো তৈরি করত এবং এই নদীর ধারে কৃষি ক্ষেত্রকে পাহারা দেওয়ার জন্য তারা সেখানে ঘর বাড়ি বানালো এবং ঘর বাড়ি বানানোর পর দেখো মানুষ কিন্তু পশুর মতো দলবদ্ধভাবে বেড়াতো। তাহলে ঘর বাড়ি যখন বানালো তখন একসাথে অনেক ঘর বাড়ি বানানো হলো, ফলে একটা গ্রাম গড়ে উঠলো। এই গ্রাম গড়ে ওঠা মানে একটা সভ্যতা গড়ে উঠলো এবং ভারতবর্ষের বুকে, পৃথিবীর বুকে সভ্যতার সূচনা হলো। এইভাবে কৃষি কাজের হাত ধরে মানুষ ঘর বাড়ি বানাতে শিখলো,
ঘরবাড়ি বানানোর পর মানুষ সভ্যতার জন্ম দিল। যে আদিম মানুষ 2.5 লক্ষ বছর ধরে শুধুমাত্র ছিল সে খাদ্য সংগ্রাহক, অর্থাৎ যখন তার খিদে পেত সে বনে জঙ্গলে ছুটে গিয়ে পশু হত্যা করে সেই মাংস সংগ্রহ করে এনে সেই মাংস খেত, কাঁচা মাংস খেত, অর্থাৎ সে ছিল খাদ্য সংগ্রহকারী। এবং যেখানে খাদ্য পাওয়া যাবে সেই খাদ্যের আশায় তারা যাযাবরের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো। তাদের কোনো স্থায়ী কোনো ঠিকানা ছিল না, বনের পশুর কোনো স্থায়ী ঠিকানা নেই, সমস্ত বনটাই তাদের ঠিকানা। তা মানুষেরও কিন্তু কোনো স্থায়ী ঠিকানা ছিল না, যেখানে খাদ্য পেত সেখানেই তারা ঘুরে ঘুরে বেড়াতো। অর্থাৎ মানুষ ছিল যাযাবর মানুষ, শিকারী মানুষ, খাদ্য সংগ্রাহক মানুষ। প্রাচীন প্রস্তর যুগ এবং মধ্য প্রস্তর যুগ, এই দুটি যুগ প্রায় 2.5 লক্ষ বছর ধরে চলে। এবং এই দুটি যুগে মানুষের এটাই ছিল প্রধান বৈশিষ্ট্য যে মানুষ ছিল খাদ্য সংগ্রহকারী, শিকারী, যাযাবর মানুষ। কিন্তু এই প্রথম নব্য প্রস্তর যুগে এসে মানুষ স্থায়ীভাবে ঘর বাড়ি বানাতে শিখলো। কেন? কারণ নদীর ধারে তাদের চাষের ক্ষেতগুলিকে পাহারা দেওয়ার জন্য তারা স্থায়ীভাবে ঘর বাড়ি বানাতে শিখলো এবং তারা গ্রামের সূচনা করলো, সভ্যতার সূচনা করলো। এবং তাদের যে 2.5 লক্ষ বছর ধরে তাদের যে অভ্যাস, তাদের যে যাযাবরের অভ্যাস, সেই অভ্যাস তারা ত্যাগ করছে। সেই অভ্যাস ত্যাগ করে তারা একটা জায়গায় স্থায়ীভাবে বসবাস তৈরি করছে, ঘর বাড়ি তৈরি করতে শিখছে। এটাই মানব সভ্যতার ইতিহাসে একটা বিরাট পরিবর্তন। তাই গর্ডন চাইল্ড, গর্ডন চাইল্ড, যিনি এই পাথরের যুগের উপরে সব থেকে বেশি ভালো গবেষণা করেছেন, তিনি 1936 সালে একটা গ্রন্থ লেখেন, ম্যান মেক্স হিমসেলফ। এছাড়া হোয়াট ইজ হ্যাপেন্ড, এরকম নানা রকম গ্রন্থ লিখেছেন। কিন্তু ম্যান মেক্স হিমসেলফ বলে এই গ্রন্থে তিনি এই নব্য প্রস্তর যুগের এই পরিবর্তনটাকে বিপ্লবের সাথে তুলনা করছেন এবং বলছেন এই পরিবর্তন একটা বৈপ্লবিক। তাই এই যুগটাকে তিনি বিপ্লবের সাথে তুলনা করে বলেছেন নব্য প্রস্তর যুগের বিপ্লব, নিওলিথিক রিভলিউশন। রিভলিউশন কথার মানে কি? বিপ্লব। বিপ্লব কথার মানে কি? বিরাট পরিবর্তন, আমূল পরিবর্তন। যেমন ফরাসি বিপ্লব সবকিছু উল্টে গিয়েছিল, সমাজের সমস্ত সিস্টেমটাকে উল্টে দিয়েছিল ফরাসি বিপ্লব। ঠিক সেই রকম মানুষ 2.5 লক্ষ বছর ধরে যে জিনিসে অভ্যস্ত তাতে সমস্ত কিছুতে পরিবর্তন, বিরাট পরিবর্তন। মানুষ আগে যাযাবর ছিল, এখন ঘর বাড়ি বানাতে শিখেছে। মানুষ আগে খাদ্য সংগ্রহকারী ছিল, এখন খাদ্য উৎপাদন করতে শিখেছে। মানুষ আগে কাঁচা মাংস খেত, এখন মানুষ আগুনের ব্যবহার শিখেছে। মানুষ এই আগুন দিয়ে কাঁচা মাংসকে ঝলসে সিদ্ধ মাংস খাচ্ছে। মানুষ এই যুগে নৌকা বানাতে শিখেছে। মানুষ এই যুগে কুমোরের চাকা আবিষ্কার করে সেই কুমোরের চাকার সাহায্যে সুন্দর সুন্দর মাটির পাত্র অর্থাৎ মৃৎশিল্পের জন্ম দিয়েছে। মানুষ এই যুগে, আগে মানুষের পোশাক ছিল না, মানুষ এই যুগে বস্ত্র বয়ন করতে শিখেছে। তুলো থেকে সুতো তৈরি করে সেই সুতো দিয়ে কাপড় বুনতে শিখেছে মানুষ। মানুষ এই যুগে মৃতদেহকে সমাধি দিতে শিখেছে। একটা চ্যাটালো পাথরের উপরে মৃতদেহকে শুইয়ে তার উপরে ছোট ছোট পাথর দিয়ে তাকে ঢেকে দেওয়া, কবরের মতো। কবর মাটির তলায় দেওয়া হয়, কিন্তু তারা দিত মাটির উপরে কিছু পিলিয়ারের মতো পাথর বা খুঁটির মতো পাথরকে রেখে তার উপরে একটা প্লেট জাতীয় পাথর দিয়ে, মানে খাটের মতো তৈরি করে তার উপরে মৃতদেহকে রেখে ছোট ছোট নুড়ি দিয়ে সেগুলোকে ঢেকে দেওয়া হতো, যাকে আমরা বলি ডোলমেন। তাহলে মানুষ এই যুগে সমাধি দিতে শিখেছে। মানুষের মধ্যে ঈশ্বর ভাবনা আসছে এই যুগে। মানুষের এই সময় মাতৃ পূজা, নাগ দেবীর পূজা করছে, কারণ সেরকম স্যাম্পেল পাওয়া গেছে, নাগ মূর্তি পাওয়া গেছে এই সময়। এছাড়া এই সময় মানুষ কবজ, মাদুলি এগুলো মানুষ ব্যবহার করছে। অর্থাৎ মানুষের মধ্যে ভূত প্রেতে একটা বিশ্বাস, তন্ত্র কথার উপরে একটা বিশ্বাস কিন্তু এই সময় আসছে। সব থেকে যুগান্তকারী আবিষ্কার যেটি, সেটি হচ্ছে চাকার আবিষ্কার, কুমোরের চাকা। দেখো আজকে যে সভ্যতা এত আধুনিক, তার পিছনে কিন্তু চাকা, মোটর, সবকিছু, যত যন্ত্র, যত টেকনোলজি, সবকিছুর পিছনে কিন্তু চাকা। সেই চাকা আবিষ্কার হচ্ছে এই যুগে এবং সেই চাকা থেকে তারা নতুন নতুন
মাটির পাত্র তৈরি করছে, যে পাত্রে তারা বাসন কোসন হিসেবে ব্যবহার করছে, তারা আগুনের ব্যবহার শিখছে, তারা ঘর বাড়ি বানাতে শিখছে, তারা সভ্যতার জন্ম দিয়েছে, তারা কৃষি কাজ শিখেছে, তারা তাদের যাযাবর জীবনটাকে ছেড়ে দিয়েছে। তাহলে এত কিছু পরিবর্তনকে ঐতিহাসিক ভি গর্ডন চাইল্ড বলছেন নব্য প্রস্তর যুগের বিপ্লব বা নিওলিথিক রিভলিউশন। নিও মানে নতুন, লিথিক মানে পাথর, রিভলিউশন মানে বিপ্লব, নিওলিথিক বিপ্লব। তবে অনেক ঐতিহাসিক আছেন যারা এই ভি গর্ডন চাইল্ডের বক্তব্যের বিরোধিতা করছেন। তারা বলছেন দেখো বিপ্লব একটা অল্প সময়ের ব্যাপার, অল্প সময়ের মধ্যে বিরাট পরিবর্তন, তবেই তাকে বিপ্লব বলা হয়। কিন্তু ভি গর্ডন চাইল্ড যে সময়ের কথা বলছেন, অ্যাকচুয়ালি নব্যপ্রস্তর যুগের সময়সীমা হচ্ছে 8000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে মাঝে কত বছর হলো? 5000 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে 5000 বছর ধরে এই পরিবর্তন চলেছে নব্যপ্রস্তর যুগে। তাই যারা বিরোধী, সেই বিরোধী ঐতিহাসিকরা বলছেন যে বিপ্লব অল্প সময়ে বিরাট পরিবর্তনকে বোঝায়। ভি গর্ডন চাইল্ড যে বিপ্লবের কথা বলছেন সেই বিপ্লব অনেকটা সময়ের ব্যাপার, বিপ্লব এত সময় ধরে আসে না। তাই এই বিষয়টা নিয়ে অনেক বিরোধিতা রয়েছে। তবে ভারতীয় ঐতিহাসিক আলিগড় বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য এক ঐতিহাসিক ইরফান হাবিব তার প্রি হিস্টোরি গ্রন্থে বলছেন, তিনি তার প্রি হিস্টোরি গ্রন্থে ভি গর্ডন চাইল্ডের বক্তব্যকে সমর্থন করেছেন। তিনিও অর্থাৎ ইরফান হাবিবও বলতে চেয়েছেন হ্যাঁ নব্যপ্রস্তর যুগে বিপ্লব হয়েছিল, এবং ভি গর্ডন চাইল্ডের বক্তব্যকে সমর্থন করে বলছেন যে গর্ডন চাইল্ড এখানে বিপ্লব বলছেন এই কারণে যে আমাদের একটু আগে চলে যেতে হবে, মানে এর আগে মধ্যপ্রস্তর যুগ। তা মধ্যপ্রস্তর যুগের মানুষ কি ছিল? যাযাবর মানুষ, বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, মানুষের আশ্রয় নেই, গুহায় থাকতো, গাছের ডালে থাকতো, খোলা মাঠে থাকতো রাতে শুয়ে। তাহলে সেই যাযাবর মানুষ তাদের 25,000 বছরের যে অভ্যাস, সেই অভ্যাস ত্যাগ করে এই নব্যপ্রস্তর যুগে তারা কৃষি কাজ শিখছে, তারা সেই উন্নত হাতিয়ার তৈরি করছে, সেই হাতিয়ারের সাহায্যে তারা মাটি খুঁড়ে সুন্দর করে তারা কৃষি কাজ শিখছে, ধান গম জব তারা চাষ করছে, তারা কুমোরের চাকা আবিষ্কার করে মাটির পাত্র তৈরি করছে, আগুনের ব্যবহার শিখেছে। তো এত কিছু যখন শিখেছে এই যুগে নব্যপ্রস্তর যুগে, তখন বিপ্লব ব্যাপারটি অটোমেটিক্যালি সেখানে চলে এসেছে। ইরফান হাবিবের বক্তব্য এই রকম যে মানুষ তার মধ্যপ্রস্তর যুগের অভ্যাস ত্যাগ করে শিকারী যে অভ্যাস, সেই শিকারী অভ্যাস ত্যাগ করে যখন ঘর বাড়ি বানিয়ে এক জায়গায় বসবাস করছে, তখন অটোমেটিক্যালি যে মানে বিপ্লবের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো এসে হাজির হয়েছে। তো এইভাবে ভি গর্ডন চাইল্ডের বক্তব্যকে সমর্থন করছেন ইরফান হাবিব। তো এই হচ্ছে মূল বিষয়। দেখো এখানে একবার সংক্ষেপে আমি আরেকবার একটু বলে দিই নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্যগুলো কি? প্রথমত উন্নত পাথরের হাতিয়ার তৈরি করছে, তারা আগের তুলনায় অনেক উন্নত হচ্ছে। এই যুগের মানুষ কৃষিকাজ শিখছে, যাযাবর জীবন পরিত্যাগ করে ঘর বাড়ি বানাতে শিখছে। এই যুগে মানুষ আগুনের ব্যবহার শিখছে। এই যুগে মানুষ কুমোরের চাকা তৈরি করে মাটির পাত্র তৈরি করছে, এবং মাটির পাত্রের গায়ে রং দিচ্ছে, আগুনে পুড়িয়ে সেগুলোকে শক্ত করছে। মানুষ নৌকা বানাতে শিখছে, মানুষ বস্ত্র বয়ন করতে শিখছে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, এই যুগে মানুষ পশু পালন করতে শিখছে। এর আগে মানুষ পশু শিকার করত, এখন সেই পশুকে বাড়ি পোষ মানাচ্ছে, অর্থাৎ পশু পালনও কিন্তু তারা শিখেছে এই যুগে। এছাড়া তারা এই যুগে সমাধি দেওয়া, মৃতদেহ সমাধি দেওয়া শিখেছে, মাতৃপূজা নাগ দেবীর পূজা করতে শিখেছে, এই যুগে বস্ত্র বয়ন করতে শিখেছে। একাধিক কিছু মানুষ এই যুগে শিখছে। এগুলোই বৈশিষ্ট্য, এগুলো সব আবিষ্কার মানুষের জীবনে, সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে এগুলো এক একটা আবিষ্কার। এইগুলোই হচ্ছে কিন্তু বৈশিষ্ট্য নব্যপ্রস্তর যুগের, এক একটা আবিষ্কার, এক একটা বৈশিষ্ট্য। আর এই আবিষ্কার এত কিছু হচ্ছে বলেই এই যুগটাকে বলা হচ্ছে বিপ্লব। তো এই হচ্ছে ব্যাপার, মূল বিষয়। মোটামুটি একটা সংক্ষিপ্ত ধারণা তোমাদের দিতে পারলাম। তো এর যে নোটস আছে 20 নম্বরের এবং 10 নম্বরের, সেই নোটসটাকে নিয়ে আমি এবার তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল সেকেন্ড সেম ডিএসসিসি 2 এমডিসি 2 বা এমএন 2। প্রশ্নটি হচ্ছে নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বা নব্যপ্রস্তর যুগের বিপ্লব এই কথাটি ব্যাখ্যা করো। প্রশ্নমান 20 অথবা 10।
দেখো অ্যান্সারটা এইভাবে লিখবে, ব্রিটিশ বিজ্ঞানী জন লুবক তার অ্যান্টিকুইটি অফ ম্যান 1865 গ্রন্থে প্রথম নব্যপ্রস্তর নিওলিথিক কথাটি ব্যবহার করেন। সমগ্র প্রস্তর যুগকে তিনি পুরাপ্রস্তর ও নব্যপ্রস্তর এই দুই ভাগে ভাগ করেছিলেন। নব্যপ্রস্তর বা নিওলিথিক কথাটি এসেছিল নিও বা নব্য এবং লিথিক বা স্টোন বা প্রস্তর কথা দুটি থেকে। নব্যপ্রস্তর যুগে পাথরকে শান দিয়ে ধারালো মসৃণ করা হয়েছিল। এই ধারালো মসৃণ হাতিয়ার প্লিস্টোসিন পরবর্তী পর্বে মানুষকে খাদ্য উৎপাদনে সাহায্য করেছিল। তাই নব্যপ্রস্তর যুগ কৃষির সূচনার যুগ হিসাবে চিহ্নিত। প্রকৃতপক্ষে কৃষিকাজের সূচনা ও নগর গড়ে ওঠার মধ্যবর্তী পর্যায়ে মানুষের বিবর্তনের ইতিহাসে নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক এজ নামে পরিচিত। এই যুগের সময়কাল মোটামুটি 8000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। পরের প্যারা দেখো, কিসের তাড়নায় বা কি প্রয়োজনে মানুষ শিকারী সংগ্রাহক জীবন পরিত্যাগ করে কৃষিকাজ পশুপালনে লিপ্ত হয় তা নিয়ে পুরাতাত্ত্বিক ও প্রাক ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে বিস্তর। কেউ আবহাওয়ার পরিবর্তনকে এর মুখ্য কারণ হিসেবে উল্লেখ করেছেন। যে সমস্ত পুরাতাত্ত্বিক আবহাওয়ার পরিবর্তনকে কৃষির সূচনার কারণ হিসেবে উল্লেখ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম ভি গর্ডন চাইল্ড। ভি গর্ডন চাইল্ড তার ম্যান মেক্স হিমসেলফ 1936 গ্রন্থে বলেছেন, পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারেনি শিকারী সংগ্রাহকরা, যারা কৃষির আগমনের কারণ অনুসন্ধানে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপের উল্লেখ করেছেন। তাদের মধ্যে লিউস বিনফোর্ডের নাম উল্লেখযোগ্য। মার্ক কোহেন তার ফুড ক্রাইসিস ইন প্রি হিস্টোরি, ওভার পপুলেশন অ্যান্ড দ্য অরিজিন অফ এগ্রিকালচার 1977 গ্রন্থে জনস্ফীতিকে কৃষির সূচনার মুখ্য কারণ হিসেবে উল্লেখ করেছেন। প্যারা করে দেখো, দুটি দিক দিয়ে নব্যপ্রস্তর যুগ ছিল তাৎপর্যপূর্ণ, কৃষিকাজের সূচনা ও পশুপালন। এই যুগ সম্পর্কে অন্যতম শ্রেষ্ঠ পুরাতাত্ত্বিক গর্ডন চাইল্ড তার হোয়াট হ্যাপেন্ড ইন হিস্টোরি 1942 গ্রন্থে সুচিন্তিত মন্তব্য করেছেন। অর্থনৈতিক ও বিজ্ঞান ভিত্তিক বিপ্লব বর্বরতার অচলাবস্থা থেকে মুক্তি দিয়ে মানুষকে প্রকৃতির উপর নির্ভরশীল হওয়ার পরিবর্তে প্রকৃতির সক্রিয় অংশীদার করে তুলেছিল। পুরাপ্রস্তর যুগের অন্তিম লগ্নে পুরুষরা যখন শিকার করত তখন মেয়েরা খাদ্যের জন্য বুনো ঘাসের বীজ সংগ্রহ করত। এই বুনো ঘাসের বীজ থেকে উত্তরাধিকার সূত্রে এসেছিল গম ও যব। এরকম বীজ উপযুক্তভাবে বপন করে জমিকে আবাদি জমি করে তোলার জন্য সুচিন্তিতভাবে চূড়ান্ত পদক্ষেপ গৃহীত হয়েছিল। খাদ্যের যোগান বৃদ্ধির জন্যই নব্যপ্রস্তর যুগে সাধারণ জমিকে আবাদি জমিতে পরিণত করার দরকার পড়েছিল। জমিকে আবাদি করার জন্য প্রয়োজন ছিল উৎকৃষ্ট মানের হাতিয়ার। প্যারা করে দেখো, গর্ডন চাইল্ড তার ম্যান মেক্স হিমসেলফ 1936 গ্রন্থে নব্যপ্রস্তর যুগে উৎকৃষ্ট হাতিয়ারকে আরও ধারালো ও মসৃণ করা হয়েছিল। নতুন ধরনের হাতিয়ার মানুষের বস্তুগত জীবনে তাৎপর্যপূর্ণ পরিবর্তন নিয়ে আসে। প্রস্তর নির্মিত ধারালো কুঠার দিয়ে গাছ কাটা ও বন জঙ্গল পরিষ্কার করা হতো। মসৃণ ও ধারালো পাথর দিয়ে এক ধরনের আদিম নিড়ানি তৈরি করা হয়েছিল। এই নিড়ানি দিয়ে মাটি নরম করে তাকে বীজ বপনে উপযুক্ত করা হয়। এছাড়া সেই সময় ধারালো অগ্রভাগ বিশিষ্ট বর্ষা ও তীর তৈরি হয়েছিল। শস্য গুঁড়ো করার জন্য হামানদিস্তার আবিষ্কারও এই যুগে। এছাড়া এই যুগে মাটি পুড়িয়ে মৃৎশিল্পের সূচনাও সাক্ষী বহন করে। গর্ডন চাইল্ড নব্যপ্রস্তর যুগের 4টি বৈশিষ্ট্যের উল্লেখ করেছিলেন: 1. কৃষিকাজের সূচনা, 2. পশুপালন, 3. মৃৎশিল্পের সূচনা ও বিকাশ এবং 4. শস্য পেষণের জন্য প্রস্তর নির্মিত মসৃণ হাতিয়ারের আবিষ্কার। বিগত 50 থেকে 60 বছর ধরে এ বিষয়ে যা গবেষণা হয়েছে তা কতকগুলি বৈশিষ্ট্য সূচক। যেমন এ সময় গৃহ নির্মাণে স্থাপত্যের পরিচয় পাওয়া যায়, যা নব্যপ্রস্তর যুগের মানুষের স্থিতিশীল জীবনের ইঙ্গিতবাহী। শস্য কাটা ও গুঁড়ো করার জন্য নির্মিত নিপুণ হাতিয়ার খাদ্য প্রক্রিয়াকরণের সাক্ষ্য বহন করে। মৃৎশিল্পের বিকাশ খাদ্যবস্তু সঞ্চয় ও রন্ধনের ইঙ্গিতবাহী। পুরাতাত্ত্বিক অনুসন্ধানের ফলে সাম্প্রতিককালে জানা গেছে যে কেবল নিকট প্রাচ্যেই নয়,
ইউরোপের কিছু অঞ্চলে, বিশেষত স্ক্যান্ডিনেভীয়, দানিউব, আয়ারল্যান্ড ইত্যাদি অঞ্চলেও মানুষ স্থিতিশীল ও শান্ত জীবনযাপনে অভ্যস্ত ছিল। পরের প্যারা দেখো, নব্যপ্রস্তর যুগে কৃষির সূচনা, উৎকৃষ্ট হাতিয়ার নির্মাণ, বিভিন্ন জন্তুকে পোষ মানানো এবং মৃৎশিল্পের বিকাশ ইত্যাদি অবশ্যই সুদূর প্রসারী পরিবর্তন ও প্রগতির ইঙ্গিতবাহী। এই তাৎপর্যপূর্ণ পরিবর্তনের সূত্র ধরেই ভি গর্ডন চাইল্ড তার 1936 সালে প্রকাশিত ম্যান মেক্স হিমসেলফ গ্রন্থে নব্যপ্রস্তরীয় বিপ্লব, নিওলিথিক রিভলিউশন কথাটি ব্যবহার করেছেন। নব্যপ্রস্তর যুগের বর্ণনা প্রসঙ্গে চাইল্ড বলেছেন, প্রথম বিপ্লব যা মানুষের অর্থনীতি আমূল পাল্টে দিয়েছিল আর খাদ্যের যোগানের উপর মানুষের নিয়ন্ত্রণ সুপ্রতিষ্ঠিত হয়েছিল। গর্ডন চাইল্ডের মতে খাদ্য উৎপাদন স্বেচ্ছা প্রণোদিত, চাষ আবাদ, শস্য ফলানো, পশুদের পোষ মানানো ও প্রজননের বন্দোবস্ত এবং তাদের নির্বাচন, আগুনের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার পর মানব ইতিহাসেই এটি ছিল শ্রেষ্ঠ অর্থনৈতিক বিপ্লব। পরের প্যারা দেখো, প্রকৃতপক্ষে শিকার ও খাদ্য সংগ্রহের উপর নির্ভরশীলতা হ্রাস করে খাদ্য উৎপাদন ও গৃহপালিত পশুর উপর নির্ভরশীলতা বৃদ্ধি মানুষের সাংস্কৃতিক প্রগতির ক্ষেত্রে এক মৌলিক পরিবর্তন নিয়ে এসেছিল। কৃষি কাজে অভ্যস্ত হবার পর অধিকাংশ মানুষ তাদের ভ্রাম্যমান জীবন পরিত্যাগ করে একটি নির্দিষ্ট স্থানে শান্ত ও স্থিতিশীল জীবন যাপন করতে শুরু করে। একই সঙ্গে শুরু হয়েছিল জনসংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া। এই অনিবার্য পরিণতি হিসেবে পরিবারের আয়তন বৃদ্ধি পায়, গ্রাম গড়ে ওঠে এবং বিশ্বের প্রায় সমস্ত অঞ্চলে কৃষির বিস্তার ঘটে। এই নতুন অর্থনৈতিক প্রক্রিয়া ও পরিবর্তন সমাজে শ্রম বিভাজন ও সামাজিক বৈষম্যের জন্ম দেয়। ব্যক্তির হাতে খাদ্যের উদ্বৃত্ত উৎপাদন সঞ্চিত হয় এবং নগরভিত্তিক সভ্যতার উত্থানের পথ প্রশস্ত হয়। এই পরিবর্তনগুলিকেই গর্ডন চাইল্ড বৈপ্লবিক হিসেবে চিহ্নিত করেছেন। তার মতে প্রাথমিক পর্বে বুনো ঘাসের বীজ সংগ্রহ করা হতো এবং তারপর এই বীজ উপযুক্ত জমিতে বপন করে ও আগাছা নির্মূল করে জমিকে আবাদি জমিতে পরিণত করার উদ্দেশ্যে সুচিন্তিত পদক্ষেপ নেওয়া হয়েছিল। এই প্রক্রিয়াই ছিল নব্যপ্রস্তরীয় বিপ্লবের প্রাথমিক পদক্ষেপ। নেক্সট প্যারা দেখো, কিন্তু গর্ডন চাইল্ড এর নব্যপ্রস্তরীয় বিপ্লব সংক্রান্ত ধারণা কিছু কিছু ঐতিহাসিকের সমালোচনার শিকার। গ্লিন ড্যানিয়েল তার দ্য ফার্স্ট সিভিলাইজেশন দ্য আর্কিওলজি অব দেয়ার অরিজিন 1968 গ্রন্থে স্পষ্টই বলেছিলেন, উপরোক্ত ঘটনাবলীর মধ্যে কোনো বৈপ্লবিক পরিবর্তন চোখে পড়ে না, বরং গোটা প্রক্রিয়াটাই ছিল মানব বিবর্তনের পরিণতি। তার মতে মানব সমাজের সামান্য অগ্রগতি কখনোই বৈপ্লবিক পরিবর্তনের সমার্থক হয় না। বীজ সংগ্রহ থেকে বীজ বপন সবকিছুই ছিল মানব সমাজের বিবর্তনের অঙ্গ। আর এক প্রাক ইতিহাসবিদ গ্রাহাম ক্লার্ক তার ওয়ার্ল্ড প্রি হিস্টোরি ইন নিউ পার্সপেক্টিভ 1977 গ্রন্থে নব্যপ্রস্তরীয় বিপ্লব কথাটি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তার মতে পুরাপ্রস্তর যুগ ও নব্যপ্রস্তর যুগের মাঝখানে মধ্যপ্রস্তর যুগীয় সেতুর একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল। পুরাপ্রস্তর ও নব্যপ্রস্তর যুগের মধ্যে যোগসূত্র স্থাপন করেছিল মধ্যপ্রস্তর যুগ। ক্লার্ক আরও বলেছেন যে প্রক্রিয়া মানুষ, পশু ও গাছপালার পারস্পরিক সম্পর্কের পরিবর্তন ঘটিয়ে একটা উন্নত মানের সামাজিক ব্যবস্থা গড়ে তুলেছিল, সেই প্রক্রিয়ার সঙ্গে কেবল নব্যপ্রস্তরীয় নয়, মধ্যপ্রস্তরীয় বেশ কিছু গোষ্ঠী যুক্ত ছিল। তাই ক্লার্ক নব্যপ্রস্তর যুগের পরিবর্তনের মধ্যে কোনো বৈপ্লবিক বৈশিষ্ট্য খুঁজে পাননি। প্যারা করে দেখো, নব্যপ্রস্তর যুগীয় বিপ্লব কথাটি গর্ডন চাইল্ড ব্যবহার করেছিলেন 1936 সালে। পরবর্তীকালে তিনি তার বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, বিপ্লব কথাটি বলতে তিনি অকস্মাৎ পরিবর্তন বোঝাননি, বরং তিনি বলতে চেয়েছেন নব্যপ্রস্তর যুগে বিভিন্ন গোষ্ঠীর আর্থসামাজিক সংগঠনের ক্রমান্বয়ী পরিবর্তন চূড়ান্ত পর্যায়ে উন্নীত হয়েছিল। সুতরাং শিকার সংগ্রহের যুগ থেকে খাদ্য উৎপাদনের যুগে উত্তরণ ছিল বিবর্তনের অনিবার্য পরিণতি। এটি কোনো বৈপ্লবিক ঘটনা নয়। তাছাড়া এই পরিবর্তনের প্রক্রিয়া দ্রুত ছিল না এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে এই পরিবর্তন একই রকম ছিল না। তবে নব্যপ্রস্তর যুগের বিপ্লব কথাটির যথার্থতা
বিশ্লেষণ করতে গেলে বিপ্লব কথাটির সংজ্ঞা নির্ণয় করা জরুরি। এরপরে দেখো শেষ প্যারা, এখানে উপসংহার বা মূল্যায়ন করা হচ্ছে। সাধারণভাবে বিপ্লব কথাটির অর্থ যখন অত্যন্ত অল্প সময়ের মধ্যে সামান্য পরিমাণগত পরিবর্তন, গুরুত্বপূর্ণ গুণগত পরিবর্তন নিয়ে আসে। নব্যপ্রস্তর যুগের আগে লক্ষ লক্ষ বছর ধরে মানব সভ্যতার অগ্রগতি ঘটেছিল অত্যন্ত স্লথ গতিতে, কিন্তু 9000 থেকে 6000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে মানুষের কর্মকাণ্ড ও অগ্রগতি ছিল চমকপ্রদ ও যুগান্তকারী। তাছাড়া পৃথিবীর প্রায় সর্বত্রই যখন বিকল্প জীবন ধারণের উপায় হিসেবে কৃষির আগমন ঘটেছিল, তখন মানুষ আর শিকারী সংগ্রাহক জীবনে ফিরে যায়নি। নব্যপ্রস্তর যুগের সংক্ষিপ্ত সময়কালে মানুষের সামাজিক জীবনে যে সুদূর প্রসারী পরিবর্তন এসেছিল, তার নিরিখে এই যুগের বৈশিষ্ট্যগুলিকে বিপ্লব হিসেবে আখ্যায়িত করা অসঙ্গত হবে না। তো এই ছিল নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। 20 বা 10 নম্বরের অ্যান্সার, বা নব্যপ্রস্তর যুগের বিপ্লব কেন বলা হয় তার উপরে তার প্রশ্ন উত্তর। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, কারণ তোমাদের সাজেশনের একেবারে প্রথমেই রয়েছে এই প্রশ্নটি। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্ন এবং খুব তথ্যবহুল অ্যান্সার তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তোমাদের এই পেপারটির অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে এসে হাজির হবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।